কথা জি শোনা স্যার। যায়? ওকে। এখানে ডান ছবিতে কি দেখা যাচ্ছে? পৃথিবী ঘুরতিছে। টিভি ঘুরতেছে। আচ্ছা, এখানে বাংলাদেশ কোথায়? এই যে বাংলাদেশ। আচ্ছা, একটু তাকায় দেখো, এই যে এই জায়গাটা ঊষর না, একেবারে সাদা, কোনো সবুজ নাই, কিছু নাই। আর বাংলাদেশ দেখো তো, সবুজের মধ্যে নিমজ্জিত নাকি? তাহলে এরকম পৃথিবীর বিভিন্ন অংশ, এই যে আমাদের আফ্রিকার উপরে দেখো, এটা পুরাটাই মরুভূমি অঞ্চল। আরব যেটা বলি আমরা, ইয়েমেন, ওমান, এগুলি সব মিলে আরব, এটাও মরুভূমি। ইরাক, ইরান, আহ, এখানে পাকিস্তানের উপরে আফগানিস্তান, ইরান, এরা সবাই মরুভূমি অঞ্চল। বাংলাদেশ দেখো এখানে সবুজ। বাংলাদেশের ডান পাশে পূর্ব দিকে হলো মায়ানমার। মায়ানমারের এই অংশটাও দেখা যাচ্ছে সবুজ। তাহলে সবুজ গুলো, পৃথিবীর সবুজ গুলো এই মোটামুটি এই অঞ্চলে, তাই না? তো এই আমরা আজকে পড়বো হলো দ্বিতীয় পত্র রসায়ন, প্রথম অধ্যায়। হ্যাঁ, পরিবেশ রসায়ন বলে। আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের গুগল ভিউ দেখতে পাচ্ছি। বায়ুমণ্ডলের তোমার আহ, এটাকে বলা হয় ভূত্বক, ক্রাস্ট বলে। আর এটা পৃথিবী, মেন্টাল ইনার সাইড, অ্যাটমসফিয়ার, বিভিন্ন অংশ আছে, এগুলি তো সব জানো তোমরা নাকি? পৃথিবীর বায়ুমণ্ডল যেহেতু আমাদের পড়া, আমাদের পরিবেশ রসায়নের পড়া, তো আমরা এটা পরিবেশের অংশটাই যাব। তো বায়ুমণ্ডলের স্যাটেলাইট ভিউ দেখতে পাচ্ছ, স্যাটেলাইট থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের ছবি। তো স্যাটেলাইট ভিউ সূর্য চলে যাওয়ার পর বা সূর্য ওঠার আগে, তো এখানে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে পৃথিবীর। স্যাটেলাইট প্লেন থেকে তোলা ছবি বা স্যাটেলাইট থেকে তোলা ছবি। আর স্যাটেলাইট থেকে তোমার চাঁদ কেমন দেখা যায়, স্যাটেলাইট থেকে আমরা মহাকাশ কেমন দেখি, আমাদের মহাকাশ গঙ্গা যেটা, আকাশ গঙ্গা, মিল্কি ওয়ে। আমাদের বিভিন্ন রকম বায়ুমণ্ডলের উপর নির্ভর করে বিভিন্ন অ্যাক্টিভিটিস। তো বায়ুমণ্ডলের যে অংশগুলো, এগুলিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। অরোরা ছবি, অরোরা উত্তর মেরু দক্ষিণ মেরুতে দেখা যায়। তো এই ভাগগুলো নির্ভর করছে, ভাগের উপর নির্ভর করছে তাপমাত্রার উপরে। প্রথমে তাপমাত্রা ভূত্বক থেকে কমতে থাকে, তারপরে আবার বাড়তে থাকে, কিন্তু ভূত্বকের সমান আর হয় না এখানে। তারপরে আবার কমতে থাকে, আবার বাড়তে থাকে। তাপমাত্রা বাম দিকে কমতেছে, ডান দিকে বাড়তেছে, এইভাবে দেখানো হচ্ছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা চার ধরনের পরিবর্তন হয়। কয় ধরনের পরিবর্তন হয়? উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রায় কয় ধরনের পরিবর্তন বললাম? 4 ধরনের। তাহলে প্রথমে কমে, তারপর বাড়ে, তারপরে কমে, তারপরে বাড়ে। তো এটা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই ঘটনাগুলো ঘটে। আমাদের যে বায়ুমণ্ডলের যে অ্যাক্টিভিটি গুলো, আমাদের যে ঝড় বৃষ্টি, বায়ু প্রবাহ, লিভিং অ্যাবিলিটি, এগুলি সব কিছু হলো 10 কিলোমিটারের ভিতরে। উচ্চতার
10 কিলোমিটারের ভিতরে সবকিছু। 10 কিলোমিটারের উপরে আমরা 10 কিলোমিটার মানে 10,000 মিটার। 10,000 মিটারের উপরে আমাদের জীবন ধারণ একটু কঠিন হয়ে যায়। তাই এখানে এই আমাদের 10,000 মিটারের ভিতরে ঝড় বৃষ্টি, সাইক্লোন যাবতীয় কিছু। তাই এগুলির একটা নাম আছে, প্রত্যেকটা স্তরে একটা করে নাম আছে। প্রথমে যেটা আমরা যার মধ্যে আছি সেই জায়গাটার নাম হলো ট্রোপোস্ফিয়ার। তার সেটা 10 কিলোমিটার। 10 কিলোমিটার উপরে 50 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা, এটা 40 কিলোমিটার পুরুত্ব, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর 50 কিলোমিটার থেকে তোমার 100 কিলোমিটারের নিচে, যেটা 85 কিলোমিটার দেখাচ্ছে এরা, এই পর্যন্ত এটা হলো 50 থেকে 85 জানে 35 কিলোমিটার পুরুত্ব, এটার নাম হলো মেসোস্ফিয়ার। তাহলে TSM। আর 85 উপরে যে কিলোমিটার, 87 কিলোমিটার উপরে যে অংশটা, এটার নাম হলো থার্মোস্ফিয়ার। তাহলে আমাদের বায়ুমণ্ডলের স্ফিয়ার কয়টা? 5টা। একটা স্ফিয়ারের নাম হলো সবচেয়ে নিচের যে স্ফিয়ার, তার নাম হলো ট্রোপোস্ফিয়ার। স্ফিয়ার মানে মন্ডল, গোলক বোঝায়। গোলকীয় ভাবে এটা যেহেতু আবৃত থাকে, এই জন্য ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো। এক্সো মানে বহিস্থ স্ফিয়ার, একবারে বাইরে, যেটা এটা 600 কিলোমিটারের বাইরে। তা এই হলো আমাদের বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ, বায়ুমণ্ডলের উচ্চতা শ্রেণী বিভাগ। তা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কোথায় কি ঘটে সেটাও আমাদের জানতে হবে। ট্রোপোস্ফিয়ারের ভিতরে সবকিছু ঘটে। বায়ু ট্রোপোস্ফিয়ারের উপরে আমরা কোনো ঝড় বৃষ্টির অস্তিত্ব পাবো না। তবে এই নিউগাস এই নামে একটা মেঘ, এটা আমরা আয়োনোস্ফিয়ারের মধ্যে পাই। এটা একটা মজার বিষয়, কিছু জলীয় বাষ্প আয়োনোস্ফিয়ারে আছে, আর বাকি সব জলীয় বাষ্প আমাদের ট্রোপোস্ফিয়ারের ভিতরে, আর কিছু স্ট্র্যাটোস্ফিয়ারে হয়তো যেতেও পারে। ট্রোপোস্ফিয়ারের ভিতরেই সব ঘটনা। তা এখন যদি সাইক্লোন সৃষ্টি হয়েছে বলি, সেই সাইক্লোনের সর্বোচ্চ উচ্চতা কোথায় হবে? ট্রোপোস্ফিয়ারের ভিতরে, তার উপরে যাবে। তার উপরে গেলে এখানে যেহেতু তাপমাত্রা বাড়তেছে, পানিগুলো বাষ্পীভূত হতে থাকবে। সো এখানে পানি জমা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ উপরে, সবচেয়ে ঠান্ডা যেখানে, সেখানে পানি জমা হচ্ছে, তার উপরে আবার তাপমাত্রা বাড়তেছে, বেড়ে চলে যাচ্ছে উপরের দিকে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে তাপমাত্রা সবচেয়ে, এখানে -2 ডিগ্রি হয়, এখানে -4 ডিগ্রি, 5 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আর ওখানে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখাচ্ছে। 27 ডিগ্রি পরে আবার কমতেছে, কমে কমে -83 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। 83 থেকে কেউ কেউ বলছে 123 ডিগ্রি, সেখান থেকে আবার বাড়তেছে। আর পৃথিবীর পৃষ্ঠে বায়ুমণ্ডলে সাধারণ গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস, গড় তাপমাত্রা। তবে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা, তোমরা জানো মেরু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকে, এবং সর্বোচ্চ তাপমাত্রা মরুভূমি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায়। এবং এই এই যে লিবিয়াতে আমরা সর্বোচ্চ তাপমাত্রা আমরা পাই 43 কি 53 ডিগ্রি সেলসিয়াস না কত। তা কোন অঞ্চলে কত তাপমাত্রা বায়ুমণ্ডলের, এটা একটু তোমরা তালিকা করে রাখবে। সর্বনিম্ন তাপমাত্রা কোথায় আছে বায়ুমণ্ডলের, বলতো? বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? এই প্রশ্ন যদি করা হয় তাহলে উত্তর কি হবে? ছবি দেখে বলো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা হলো মেসোস্ফিয়ারে, -90 ডিগ্রি, এই যে -83 ডিগ্রি। তাহলে মেসোস্ফিয়ারে সর্বনিম্ন তাপমাত্রা। আর বায়ুমণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা হলো থার্মোস্ফিয়ারে, একদম উপরের দিকে যেটা। আর পৃথিবীতে ভূপৃষ্ঠে তাপমাত্রা হলো গড়পড়তা 15 ডিগ্রি সেলসিয়াস, বা 15 ডিগ্রি বলা যায়, 15 ডিগ্রি সেলসিয়াস।
15°C তাপমাত্রাটা কিসের কারণে তৈরি হয়েছে পৃথিবীতে জানো? কি কারণে 15°C পাওয়া যায়? স্যার কারণটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তাহলে পৃথিবীর তাপমাত্রা অনেক কম থাকতো। গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা আমাদের জীবন ধারণের উপযুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা গ্রিন হাউস গ্যাসকে সবাই বলে যে এটা বিষাক্ত, এটা খারাপ। এটা আসলে খারাপ না, এটা আমাদের দরকারি। হ্যাঁ, তো পরিবেশ বিজ্ঞানীরা বলে গ্রিন হাউস গ্যাসের সমস্যা হচ্ছে, গ্রিন হাউস বৃদ্ধিটা সমস্যা, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি হলো সমস্যা। হ্যাঁ, পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের ওজন যেহেতু বেশি, এটা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, এই জন্য তোমার এখানকার তাপমাত্রাটা বেশি থাকে। জলীয় বাষ্পের চাইতেও তোমার কার্বন ডাই অক্সাইডের ওজন বেশি। কার্বন ডাই অক্সাইডের ওজন হলো 44, জলীয় বাষ্প হলো 18। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাই এই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, পৃথিবীর তাপমাত্রার উচ্চ মানে সহনীয় তাপমাত্রার জন্য দায়ী হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাপমাত্রা যদি আমাদের সহনীয় তাপমাত্রা যদি মনে করো যে গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো, তার তাপমাত্রা কমে যেত, অনেক কমে যেত। তাহলে আমাদের যে পৃথিবীর যে আমাদের বায়ুমণ্ডলের যে অ্যাক্টিভিটি, আমাদের বায়ুমণ্ডলে আমরা বিমান উড়াই, আমরা বায়ুমণ্ডলে বেলুন উড়াই, আমরা এই বায়ুমণ্ডলের খোঁজ খবর রাখার জন্য এই কি বেলুন বলে এটাকে, ওয়েদার বেলুন গুলো উড়াই দিই। এই ওয়েদার বেলুন গুলো বায়ুর স্ট্রাটোস্ফিয়ার পর্যন্ত চলে যায়। ওয়েদারের বেলুন গুলো তৈরি হয় তোমার সিল্ক দিয়ে, হ্যাঁ, সিল্কের বেলুন। আর আমাদের যে আমরা যে খুব সুন্দর একটা দৃশ্য দেখি, ওই যে অরোরা, আমরা দেখতে পাই না, আমাদের দুর্ভাগ্য, আমাদের অবস্থানের কারণে। কিন্তু এটা উত্তর মেরুর কাছাকাছি যারা থাকে, নরওয়ে, সুইডেন বা কানাডায়, হ্যাঁ, বা গ্রিনল্যান্ডে, বা দক্ষিণ মেরুর কাছাকাছি যা আর্জেন্টিনার নিচে, অথবা দক্ষিণ আফ্রিকার কাছাকাছি বা অস্ট্রেলিয়ার দক্ষিণে যারা থাকে, এরা সবাই অরোরা দেখতে পায়। এটা অরোরা তৈরি হয় থার্মোস্ফিয়ার। এই অরোরার উপরে থাকে আমাদের স্যাটেলাইট, আমাদের আইএসএস সেন্টার যেটা আমাদের আছে, আমাদের পৃথিবীর মানুষের মহাকাশে একটা কেন্দ্র আছে, আইএসএস, ইন্টারন্যাশনাল স্যাটেলাইট স্টেশন। এই আইএসএস টা হলো অরোরার উপরে, যেখানে অরোরা তৈরি হয় তার উপরে। তাহলে আইএসএস থেকেও অরোরা দেখা যায়, কিন্তু উপর থেকে দেখা যায়। তো এই হলো আমাদের বিষয়গুলো। তো ভূপৃষ্ঠের তাপমাত্রা, আমরা ভূপৃষ্ঠে -55°C থেকে -2°C, -93°C, 427°C, এরকম করে তাপমাত্রা, পৃথিবীর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তিছে। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা ভেদে তাপমাত্রা পরিবর্তনের উপর নির্ভর করে বায়ুমণ্ডলকে 4টা স্ফিয়ারে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ট্রোপোস্ফিয়ার, এটা প্রথমে তাপমাত্রা -55° পর্যন্ত হয়। তারপরে এখান থেকে এর উচ্চতা 10 থেকে 15 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার বলছে, কেউ 15 কিলোমিটার বলছে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, এর তাপমাত্রা -55 থেকে বৃদ্ধি পেয়ে -2° +2° পর্যন্ত হয়। এর উচ্চতা ব্যাপ্তি 10 থেকে 15 কিলোমিটার হতে 45 থেকে 50 কিলোমিটার, তার মানে 30, 35 বা 40 কিলোমিটার পর্যন্ত তাদের বিস্তৃতি। তারপরে তোমার আছে মেসোস্ফিয়ার, এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা -2 থেকে কমতে কমতে -93 পর্যন্ত হয়। এর উচ্চতা ব্যাপ্তি 45 থেকে 50 কিলোমিটার, 80 থেকে 85 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। তারপরে আছে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, এটা -93 থেকে বৃদ্ধি পেয়ে 427, 1227 বা 1700°C পর্যন্ত হয়। এর উচ্চতা 45 থেকে 50 কিলোমিটার বা 80 থেকে 85 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি। তো এই হলো আমাদের এই তোমাদের জানানোর বিষয়। এগুলি জ্ঞানগুলো তোমাদের জেনে নিতে হবে এবং এই অনুযায়ী তোমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে কোথায় কি করা যায়। আমাদের যে সর্বোচ্চ পাহাড় যেটা আছে, এই হিমালয় এর উপরে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টের চাইতেও তোমার ট্রোপোস্ফিয়ারের উচ্চতা আরো কয়েক কিলোমিটার বেশি। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8 কিলোমিটার না? তার উপরে তোমার ট্রোপোস্ফিয়ার 10 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার।
তারপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হলো তোমার অরোরা তৈরি হচ্ছে এরকম বিভিন্ন জায়গায়। ওজোন স্তরটা কোন কোন স্ফিয়ার আছে জানো? ওজোন স্তরটা কোন স্ফিয়ারে থাকে? ওজোন স্ফিয়ার যে বলি আমরা সেটা কোথায়? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝখানে মানে। আর উল্কাপাত হলে উল্কা জ্বলতে শুরু করে তোমার থার্মোস্ফিয়ারে। আর আমাদের বিমানে যখন যাও তোমরা, বিমানে সর্বোচ্চ এভারেস্টের উপর দিয়ে যেতে পারে, তার উপরে বিমান উপরে ওঠেন। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জানার বিষয়, ওজোন স্ফিয়ারটা কোথায় আছে। আর বায়ুমণ্ডলের যে আমাদের যে বায়ুমণ্ডলের যে তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার উপাদানগুলো কি কি, এটা একটু তোমাদের জানতে হবে যে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি। তা এর উপাদানগুলো হলো কি কি আছে জানো তো? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তারপরে তোমার কার্বন ডাই অক্সাইড আছে, হ্যাঁ, তারপরে ওজোন আছে। তা এই পরিমাণগুলো কোনটা সবচেয়ে বেশি আছে? উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা? বায়ুমণ্ডলের টোটাল ভর হলো 5.5 ট্রিলিয়ন ট্রিলিয়ন কি বিলিয়ন বিলিয়ন কেজি। 5.5 বিলিয়ন। ভর বলতে কি বায়ুর অণুগুলোকে বোঝাচ্ছে? হ্যাঁ, উপাদান বলতে, উপাদান বলতে আমরা বায়ুতে কি কি বস্তু আছে সেগুলি বোঝাচ্ছি, যেগুলি বস্তুকে আলাদা করা যাবে, পৃথক হিসেবে চিহ্নিত করা যাবে পদার্থগুলো। বায়ুর উপাদান প্রধানত 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা প্রধান উপাদান, একটা গৌণ উপাদান, একটা অতি সামান্য উপাদান, ট্রেস কম্পোনেন্টস, তারপরে হলো মাইনর কম্পোনেন্টস আর মেজর কম্পোনেন্টস। তা প্রধান উপাদানগুলোর মধ্যে আছে তোমার নাইট্রোজেন হলো প্রধান উপাদান 78%, অক্সিজেন আছে 21%, আর্গন আছে 0.9%, কার্বন ডাই অক্সাইড আছে 0.03%, আর অন্যান্য ট্রেস উপাদানগুলো হলো 1%। তাহলে এগুলি সেই উপাদানগুলো তোমাদের একটু তালিকা করে নিতে হবে। সবচেয়ে বেশি হলো নাইট্রোজেন, তারপরে কম, তার চেয়ে কম হলো অক্সিজেন, তারপরে হলো আর্গন, তারপরে যে কার্বন ডাই অক্সাইড, নিয়ন, হিলিয়াম। হিলিয়াম বেশি থাকে না, হিলিয়াম বায়ুতে যাওয়ার সাথে সাথে উড়ে চলে যায়। মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন, ওজোন। এবং কোনটা কোন পরিমাণে আছে এখানে দেখানো আছে, তোমরা একটু তালিকাটা করে রাখবে কি কি উপাদান বায়ুতে আছে। আর একটা উপাদানের নাম এখানে লেখা নেই, বলো দেখি কি উপাদানের নাম লেখা নেই? একটা উপাদান আছে কিন্তু এখানে লেখা নেই, বলো। জলীয় বাষ্প লেখা নেই। জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকে কিন্তু এখানে লেখা নেই, কারণ এটার পরিমাণটা নির্দিষ্ট না, এটা ভেরিয়েবল হয়। হ্যাঁ, জলীয় বাষ্পের পরিমাণ আমরা আর্দ্রতা বলে একটা বিষয় দিয়ে মাপি, এবং পৃথিবীর কোন অঞ্চলের আর্দ্রতা বিভিন্ন রকম হয়, বিভিন্ন অঞ্চলের আর্দ্রতা বিভিন্ন রকম হয়। তাই সেই জন্য কোথাও কোথাও আর্দ্রতা থাকেই না, কোথাও কোথাও আর্দ্রতা এত বেশি যে প্রেসিপিটেশন ঘটে, মানে বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিপাতে ইংরেজি প্রেসিপিটেশন জানো তো? বৃষ্টিপাতকে আমরা রেইন বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রেসিপিটেশন, অধঃক্ষেপণ। হ্যাঁ, তাহলে এই বিজ্ঞানের ভাষায় বৃষ্টিপাতকে আমরা জলীয় বাষ্প পরিমাণটা এখানে লেখা নাই, এখানে কোথাও লেখে না, কিন্তু জলীয় বাষ্পটা আছে, এটা মাথায় রাখবে এবং এটাকে লিখে রাখো।
বায়ুতে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প না থাকলে আমাদের ত্বক শুকায় যাবে, আমরা প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়বো। এখানে একটা দিছে জলীয় বাষ্পের পরিমাণ 0 থেকে 4%। হ্যাঁ, ট্রেসেস 0 বলা যাবে না, 0-র কাছাকাছি থেকে 4% পর্যন্ত জলীয় বাষ্প থাকে। 4% থাকলে বৃষ্টি হতে শুরু করে, আর অনেক পরিমাণ কম থাকলে তখন বৃষ্টি হয় না। হ্যাঁ, তাহলে জলীয় বাষ্প পরিমাণটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। জলীয় বাষ্প আমাদের দৈনন্দিন জীবনে অনেক অ্যাক্টিভিটি নির্ভর করে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ কার্বন ডাই অক্সাইডের উপরে নির্ভর করে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। কার্বন ডাই অক্সাইড পরিমাণ খুব বেশি বেড়ে গেলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে এবং আমাদের লিভিং ম্যাটেরিয়াল সব সমস্যায় পড়বে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি খুব কমে যায় তাহলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যাবে, আমরা আবার সমস্যায় পড়বো। তো আমাদের কার্বন ডাই অক্সাইড ব্যালেন্স করতে হবে, আমাদের জলীয় বাষ্প ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটি দিয়ে। পৃথিবীর মানুষ এখন 700 কোটির উপর। তো মানুষকে বেঁচে রাখতে গেলে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাদের লিভিং যে বিষয়গুলো, সেগুলি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, লোকাল এনভায়রনমেন্ট, মানে আমাদের যে স্থানীয় যে আবহাওয়া, সেইটার দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ওইটাও আমাদের মানুষকে জীবন ধারণে সহায়তা করে। স্থানীয় আবহাওয়া বলতে মনে করে একটা শহরের আবহাওয়া, যেমন ঢাকা শহরে বলছে বায়ুমণ্ডলের দূষণ বেড়ে যাচ্ছে, তাই এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখতে হবে আমাদেরকে। স্থানীয় আবহাওয়া, তারপর মাইক্রো ক্লাইমেট বলা হয়, একটু মাইক্রো ক্লাইমেট, এইটাও একটু খেয়াল রাখতে হয়। একটা গাছের নিচের আবহাওয়া যেমন হবে, গাছের তলার বাইরে আবহাওয়া একটু ভিন্ন হবে। এগুলো এখন বিজ্ঞানীরা খেয়াল করতেছে। তা কিসের ভিত্তিতে বায়ুমণ্ডলকে বিভিন্ন মণ্ডলে বিভক্ত করা হয়েছে? ঘনত্ব, চাপ, তাপমাত্রা, উপাদান, কোনটা? বলো, উত্তর দাও। তাপমাত্রা। তাপমাত্রা। গুড। আচ্ছা, কোনটি উপাদান নির্ভর মণ্ডল? ট্রোপোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার? ট্রপোস্ফিয়ার। না, হলো না। ট্রোপোস্ফিয়ার তাপমাত্রা নির্ভর, আয়োনোস্ফিয়ার তাপমাত্রা নির্ভর, স্ট্র্যাটোস্ফিয়ার তাপমাত্রা, ওজোনস্ফিয়ার হলো তোমার ওজনের উপাদানের উপর নির্ভর। তাই না? এটা একটা পদার্থের উপর নির্ভর করে, বাকিগুলো তাপমাত্রার উপর নির্ভর করে করা হয়েছে। এই হলো বিষয়। বায়ুমণ্ডলীয় উপাদান কোনটি বায়ুমণ্ডলীয় উপাদান নয়? সিএফসি, ওজোন, অক্সিজেন? বায়ুমণ্ডলীয় উপাদান নয় কোনটা? আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে কোনটা? কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে কোনটা? সিএফসি। হ্যাঁ, এটা বায়ুমণ্ডলীয় উপাদান। যেটা কৃত্রিম ভাবে তৈরি করা হয় এটা বায়ুমণ্ডলের উপাদান নয়। এই হচ্ছে আমাদের আজকের পড়া। এখানে থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। এরপরে আমাদের আরেকটা শিখন ফল আছে, সেটা হলো ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুর তাপ, চাপ, ঘনত্ব, জলীয় বাষ্পের অবস্থার পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। তাই এটা আমরা দেখি এটা নিয়ে কি পড়াশোনা করা যায়। আমাদের সম্প্রতি এই যে ঝড়টা হয়েছে তার নাম কি? এটা তো আগেকার ঝড়ের নাম দিছে। সম্প্রতি যেটা গেল, গত বছর না তার আগের বছর, হ্যাঁ গত বছরে করোনাকালীন সময়, মনে আছে? স্যার আমফান। আমফান, হ্যাঁ। তাহলে একটা ঝড়ের সম্বন্ধে যখন কথা বলা হয়, বঙ্গোপসাগরে যে ঝড়গুলো হয়েছে, হ্যাঁ, সেই ঝড়গুলোর যখন কথা বলি আমরা,
আচ্ছা, এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, একটা হলো এই একটা কি ভাল্লুক আর একটা পেঙ্গুইন। কোনটা কোন জায়গায় থাকে জানো? পেঙ্গুইন কোথায় থাকে? পেঙ্গুইন থাকে দক্ষিণ মেরুতে, সাউথ পোলে বা তার কাছাকাছি এলাকায়, আর মানে অ্যান্টার্কটিক সার্কেলের মধ্যে। আর ভাল্লুক থাকে নর্থ পোলে বা তার কাছাকাছি এলাকায়, আর্কটিক সার্কেল বলা হবে। নর্থ পোলে পেঙ্গুইন পাওয়া যাবে না, সাউথ পোলে ভাল্লুক, রেড কি শ্বেত বিয়ার, যে শ্বেত ভাল্লুক যেটা, হোয়াইট বিয়ার, এটা পাওয়া যাবে না। এটা কি তোমরা জানো? উত্তর মেরুতে পেঙ্গুইন নাই, দক্ষিণ মেরুতে ভাল্লুক নাই। জানতাম না স্যার। হুম, এটা মাথায় রাখবো ভালো করে, পরীক্ষা আসে মাঝে মাঝে, সাধারণ জ্ঞানের মধ্যে ধরে। উত্তর মেরুতে পেঙ্গুইন নাই, দক্ষিণ মেরুতে ভাল্লুক নাই। ভাল্লুক বলতে এই যে শ্বেত বিয়ার, অন্যান্য কালো ভাল্লুক থাকতে পারে। তাহলে এই সার্কেল গুলো পৃথিবীর যে বিভিন্ন শ্রেণী বিভাগ অংশ ভাগ করা হয়েছে। আমরা তো ইকুয়েটরের কাছাকাছি থাকি, তোমরা জানো। আমরা তো 23.5 ডিগ্রি নর্থ, আমাদের বগুড়ার নিচ দিয়ে গেছে, কুমিল্লার উপর দিয়ে গেছে 23.5 ডিগ্রি নর্থ, আর 23.5 ডিগ্রি সাউথ। আর ইকুয়েটর মানে বিষুব রেখা, অ্যান্টার্কটিক সার্কেল, সাউথ পোল, নর্থ পোল, এরকম কয়টা ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীর এই সার্কেল গুলোকে। এই যে প্রত্যেকটা সার্কেলের প্রত্যেকটা বিন্দু 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, বা আবার পশ্চিম দিকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলি পয়েন্ট গুলো তো জানো। এই পয়েন্ট গুলো 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, এই পয়েন্ট গুলোর মধ্যে একটা মজার বিষয় হলো যে আমাদের যে এই এই উত্তর দিকে 23.5 ডিগ্রি নর্থ যেটা আছে, এটা হলো 0, 0, 23 ডিগ্রি, 90, 23 ডিগ্রি, পশ্চিম 90, 23 ডিগ্রি, আর 23 ডিগ্রি, 180, এরকম বিষুব রেখায় 0 বিষুব রেখা, 90 বিষুব রেখা, পশ্চিম দিকে 90 বিষুব রেখা, 180 ডিগ্রিতে বিষুব রেখা, এরকম দক্ষিণ দিকে 0, 23 ডিগ্রি, দক্ষিণের 0, 90 ডিগ্রি, দক্ষিণে 23 ডিগ্রি, 23 ডিগ্রি পশ্চিম, এরকম মোট 12টা পয়েন্ট হয়, তাই না, পৃথিবীকে ঘিরে। এই 12টা পয়েন্টের মধ্যে 11টা পয়েন্টই হলো তোমার সমুদ্রের ভিতর, একটা পয়েন্ট পৃথিবীতে ভূমিতে আছে। সেই পয়েন্টটা কোথায় জানো? একটা পয়েন্ট ভূমিতে, আর বাকি 11টা পয়েন্ট হলো সমুদ্রে। সেই একটা পয়েন্ট যে ভূমিতে আছে, সেই ভূমির পয়েন্টটা কোথায় তোমরা জানো? না স্যার, জানা নেই। জানা নেই? এটা হলো ভাঙ্গুড়া, আমাদের পদ্মা সেতুর ওই পারে, ঢাকার ওই পারে, পদ্মা সেতুর দক্ষিণ পাশে ফরিদপুরে ওই একটা জায়গা, যেখানে ভূমিতে এই জায়গাটায় 12টা জায়গা আছে, 12টা জায়গার মধ্যে একটা জায়গা ভূমিতে, সেটা হলো ভাঙ্গুড়া। এবং সেখানে একটা স্যাটেলাইট সেন্টার করা হচ্ছে, তোমরা জানো। হ্যাঁ, কি বলে না, ভূমিতে যে মহাকাশ অবজারভেটরি সেন্টার, কি বলে এটাকে? আমরা পৃথিবী, আমাদের বাংলাদেশে এই জায়গাটা, একটা জায়গা, 12টা জায়গার মধ্যে একটা জায়গা ভূমিতে, সেটা হলো বাংলাদেশে। আর বাকি সব জায়গা, 11টা জায়গায় পয়েন্টই হচ্ছে তোমার সমুদ্রের ভিতরে, যার জন্য এইসব জায়গায় কিছুই করা যায়নি। তা আমরা এখানে হয়তো কিছু একটা করবো। এরকম একটা মজার জায়গা আমাদের বাংলাদেশে আছে, যেটা আর পৃথিবীর কোথাও নাই। এই জায়গাটা সাদা আর কেউ নিতে পারে না। তো এই পৃথিবীর এই মজার জায়গাটা আমরা অধিকারী, আমাদের দেশে এরকম জায়গা আছে। হ্যাঁ, ট্রপিক অফ সার্কেলে যে দেখো এখানে এই 23.5 ডিগ্রি নর্থ,
যতগুলো এই যে জিরোর যেটা আছে 3.5 এটা এটাও ভূমি ইয়াতে কেন নাম এই যে জিরো জিরো কোথায় এখানে এদিক দিয়ে জিরো গেছে এটা যে জিরোটা সমুদ্রের মধ্যে এই জিরোটা দক্ষিণে সমুদ্রের মধ্যে এটাও সমুদ্রের মধ্যে 90 ডিগ্রি এটাও সমুদ্রের মধ্যে 180 ডিগ্রি এটাও সমুদ্রের মধ্যে সবই সমুদ্রের ভিতরে শুধুমাত্র 23.5 ডিগ্রি পূর্ব 90 ডিগ্রি 23.5 ডিগ্রি নর্থ 90 ডিগ্রি পূর্ব বাংলাদেশের ভাঙ্গুড়া লিখে নাও এটা যদি প্রশ্ন আসে 23.5 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি পূর্ব এই অবস্থানটা কোথায় বাকি সব হলো সমুদ্রে শুধুমাত্র এই একটাই বাংলাদেশের মাটিতে স্যার একটু আবার বলেন। বলতেছি 23.5 ডিগ্রি নর্থ 23.5 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি পূর্ব এটা কোথায় 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি ইস্ট এটা ভূমিতে না সমুদ্রে ভূমিতে। ভূমিতে এবং সেটা কোথায় কোন দেশে বাংলাদেশ আমাদের বাংলাদেশে। এবং পদ্মা সেতুর দক্ষিণ ওই পারে। পারে এবং সেটা তো আমাদের একমাত্র আমরা এই জায়গাটার অধিকারী এবং এটা ভূমিতে এবং এই দিক দিয়ে আমাদের একটা গর্ব থাকা দরকার বলে আমি মনে করি ওকে আমরা একটা নতুন জিনিস জানলাম আমাদের যে পদ্মা সেতু কোথায় তৈরি হয়েছে এখানে এই জায়গায় এখানে হলো কুমিল্লা মাদারীপুর ফরিদপুর ফরিদপুরের ভাঙ্গুড়া শিবচর টেকেরহাট কোটালীপাড়া গোপালগঞ্জ যে ভাঙ্গা ভাঙ্গা এখানে ভাঙ্গা এইখানে তোমার হলো আমাদের সেই জায়গাটা এবং এখানে আমরা এখন স্যাটেলাইট সেন্টার বানাচ্ছি ভাঙ্গা উপজেলা মনে থাকবে দেখে নিলাম তো পৃথিবীতে আমরা কোথায় এটা কি মজা না এখন হাতের মুঠে মাউস ঘুরে রেখে আমি পৃথিবী ঘুরাইতে পারতেছি 2006 সালে 7 সালের দিকে 6 সালে আমার যখন প্রথম নেট আসে আমি গুগলে এরকম করে পৃথিবী ঘুরাচ্ছি আমার ছোট তখন বাচ্চাটা ছেলেটা খুব ছোট সে বারান্দায় যায় বাতাস পেয়ে বলছে আব্বু পৃথিবী ঘুরাচ্ছে দেখে বাতাস হচ্ছে মজা লাগছিল তখন শুনতে আমি এইভাবে ধরে ধরে পৃথিবী ঘুরাচ্ছিলাম ঘুরাই ঘুরাই দেখাচ্ছিলাম ওদেরকে ও বারান্দায় যে বাতাস পেয়ে এসে বলছে আব্বু পৃথিবী ঘুরাচ্ছে এই জন্য বাতাস হচ্ছে তোমরা এরকম করে দেখতে পাও তোমরা এইভাবে দেখো এইসব জিনিস কোথায় কোনটা কি অবস্থায় আছে পৃথিবীর এগুলি দেখবে দেখে চিন্তা করবে আমাদের একজন অনেক বড় মানুষ অনেক বড় মাপের মানুষ সে আমাকে প্রশ্ন করছিল যে রকেট মাটি ফুঁড়ে কেমনে বেড়ায় যায় তার মানে পৃথিবীর যে গোল এবং তার উপরে বায়ুমণ্ডল এবং তার উপরে যে মহাকাশ এই সম্বন্ধে ওনার ধারণা স্পষ্ট হয় নাই এরকম বিষয়গুলো আছে তো এই বিষয়গুলো তোমাদের ধারণা স্পষ্ট করতে হবে যে কোথায় কিভাবে পৃথিবীতে আমরা অবস্থান করছি হ্যাঁ তো এই বিষয়গুলো যদি স্পষ্ট ধারণা না হয় তাহলে তো দুনিয়াতে টিকে থাকাটা একটু সমস্যা হয়ে যাবে হ্যাঁ উনি টিকে আছেন এখনো বলতে পারো
উনি তো অনেক বড় মাপের মানুষ হয়েছেন, হ্যাঁ, টিকেও তো আছেন। তাও ঠিক, এটাও ঠিক, না জেনেও অনেক কিছু না জেনেও টিকে থাকা যায়। তাহলে তোমরা আর কি করবে? তোমাদের পরীক্ষার বিষয় নিয়ে কথা না, তোমাদের জন্য কি জন্য ওই যে বার্ষিক পরীক্ষা হবে সামনে, বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা চাইছো, দেখলাম। দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। তোমাদের বার্ষিক পরীক্ষা কবে হবে বলছে? না স্যার, ডেট দেয় নাই। ডেট দেয়নি না? রোজার আগেই মনে হয় হবে নাকি? এক ম্যাম বললেন জুনের দিকে নাকি হবে। জুনে? এত আগে সিলেবাস কেন? কি জুনে? যে আমাকে কালকে বলতেছে সিলেবাস দেন স্যার, সিলেবাস দেন। জুনে হলে এত আগে সিলেবাস কেন? জুনে হলে তো রোজা আছে, রোজার পরে সিলেবাস দেওয়া হবে। এখন সিলেবাস দিলে ছাত্ররা তো ক্লাসই আসবে না। তাহলে ঝড় বৃষ্টির বিষয়টা আমরা দেখলাম যে ঝড় বৃষ্টি হচ্ছে তোমার পৃথিবীর 10 কিলোমিটারের ভিতরে, হ্যাঁ, এবং সেখানে একটা জায়গাও পেলাম আমরা যেটা বাংলাদেশের মাটিতে। এবং এই যে একটা ঝড়, একটা সাইক্লোন, আমার একটা হবি আছে, সাইক্লোন ছবিগুলো আমি কালেক্ট করি অনলাইন থেকে। এটা সাইক্লোনের যে অংশটা, এটাকে বলা হয় চোখ, সাইক্লোনের চোখ, আই অফ দি সাইক্লোন। এবং ওখানে বাতাসে কোনো গতি থাকে না, একেবারে শূন্য গতি। সাইক্লোনের দুই পাশে এরকম কিছু জোন তৈরি হয় অনেকগুলো করে, এই জোনগুলোতে বৃষ্টিপাত হয়। এই যে এরকম জোন তৈরি হয় সাইক্লোনের ঘিরে, আই অফ দি সাইক্লোন, তারপরে জোন, বিভিন্ন ধরনের জোন। এবং এইটা মোটামুটি কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হয়, 1000-1500 কিলোমিটার হতে পারে। পৃথিবীর ভূপৃষ্ঠের দৈর্ঘ্য তো পরিধি জানো তোমরা, 40,000 কিলোমিটার। তা সেই হিসাবে এটা চিন্তা করতে হবে। তার মধ্যে বঙ্গোপসাগরে 1000-1200-1500 কিলোমিটার, এর মধ্যেও আমাদের ঝড় বৃষ্টি তৈরি হয়। বঙ্গোপসাগরে যে ঝড় হয় তাকে বলা হয় সাইক্লোন। আর প্রশান্ত মহাসাগর পৃথিবীর অর্ধেক, যেটা একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ, প্রশান্ত মহাসাগর কিন্তু পৃথিবীর অর্ধেক। এই যে দেখো, এটা হলো প্রশান্ত মহাসাগর, দেখো এখানে পুরাটাই ঢেকে নিছে, মানে আর কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর পৃথিবীর অর্ধেক, এটা মাথায় রাখবে। প্রশান্ত মহাসাগরে যে ঝড়গুলো তৈরি হয় তাকে বলা হয় টাইফুন। আর আমাদের যে আমেরিকার আশেপাশে যে ঝড়গুলো তৈরি হয় ডান দিকে বাম দিকে, এটাকে বলা হয় হ্যারিকেন। আমেরিকার এই আটলান্টিক মহাসাগরে যে ঝড়গুলো হয়। আর পৃথিবী আমাদের বাংলাদেশের নিচে যে বঙ্গোপসাগর, এখানে যে ঝড়গুলো তৈরি হয় তাকে বলা হয় সাইক্লোন। তাহলে এই ঝড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, সামুদ্রিক ঝড়। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ঝড়কে বলা হয় সাইক্লোন। আর আটলান্টিকের আশেপাশে যে ঝড়গুলো তৈরি হয় এদের বলা হয় হ্যারিকেন। আর প্রশান্ত মহাসাগরে যে ঝড় তৈরি হয় একে বলা হয় টাইফুন। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এই বিষয়গুলো এক এক জায়গায় এক এক রকম নাম। আর প্রশান্ত মহাসাগর তো দেখতেই পাচ্ছ, যেটা বিশাল একটা জায়গা, এটা পৃথিবীর অর্ধেক ঢেকে রাখছে সে একাই। এবং এখানে যা কিছু হবে সবই বিশাল হবে, এটা তো বুঝতেই পারতেছ। দেখাই যাচ্ছে যে পৃথিবীর অর্ধেক হলো মানে প্রশান্ত মহাসাগর।